খবরদার, তুমি আমাকে টাচ করবে না। আমি তোমার স্ত্রী, আমি তোমাকে কেন টাচ করতে পারবো না? ও মাই গড, তুমি বিয়ের আগে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে, তাই না? নিজের ইচ্ছে তুমি বিয়ে করো নাই, এর জন্য তুমি আমাকে টাচ করতে দিতেছো না। হায় আল্লাহ, আমি শেষ, আমার জীবন শেষ। এই বাসর রাত নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, আমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। 24 বছর ধরে বাসর ঘর করার জন্য অপেক্ষা করতেছি। শুনছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, কিন্তু আমার অপেক্ষার ফল এরকম তিতা হইলো কেন? এই বলো, বিয়ের আগে তুমি কোন মেয়ের সাথে প্রেম করছো, কেন প্রেম করছো? আর বিয়ের আগে তুমি যে প্রেম করছো আমাকে বলো নাই কেন? এই চুপ করো তো শিরিন, বিয়ের আগে কারোর সাথে প্রেম করা তো দূরের কথা, আমি কোনো মেয়ের সাথে ভালোভাবে কথাই বলি নাই। কি বললা? তুমি বিয়ের আগে কোনো মেয়ের সাথে প্রেম করো নাই? তাহলে আমাকে কেন বলতেছো আমি টাচ করতে পারবো না তোমাকে? কারণ এখনো তোমাকে আমি কাবিনের টাকা বুঝাই দিই নাই। তোমার আমার বিয়েতে কাবিন ধরা হয়েছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা নগদ উসুল তোমাকে আমি বুঝাই দিব, তারপর তুমি আমাকে টাচ করতে পারবা, তার আগে না। আরে কি বলতেছো তুমি? কাবিনের 10 লক্ষ টাকা তুমি কবে দিবা? সেটার জন্য কি আমরা বাসর ঘর না করে বসে থাকবো নাকি? আমার কাবিনের টাকা লাগবে না, আসো তো বাসরের কার্যক্রম শুরু করি। না শিরিন, তোমার কাবিনের টাকা না লাগতে পারে, কিন্তু তোমাকে কাবিনের টাকা বুঝাই দেওয়া আমার দায়িত্ব। কাবিনের টাকা তোমার হক, আর তোমার হক তোমাকে বুঝাই না দেওয়া পর্যন্ত আমাকে স্পর্শ করতে দিব না। আল্লাহ না করুক, কাবিনের টাকা তোমাকে বোঝায় না দিয়ে যদি তোমাকে আমি স্পর্শ করি আর কালকে সকালবেলা আমি মারা যাই, তাহলে তো আমি মরার পরেও দাবির নিচে থাকবো। না না, এটা আমি পারবো না। একটু অপেক্ষা করো, কাবিনের টাকা আসতেছে। কাবিনের টাকা আসলে তোমাকে আমি কাবিনের টাকা বোঝাই দিব, তারপর আমরা বাসর করবো। 24টা বছর ধরে তো অপেক্ষাই করতেছি, আয় আল্লাহ জানে আমার বাসর করতে আরো কত করে অপেক্ষা করতে হয়। মহসিন ভাই, আরে দরজা খোলা আছে, তাড়াতাড়ি আয়। এতক্ষণ লাগে তোদের আসতে? আরে মহসিন ভাই, আপনি বললেন না মালা বানাইতে, ওই মালা বানাইতে গিয়ে তো দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন মালা কই, তাড়াতাড়ি দে। মালাটা বেশ সুন্দর হয় না রে? যাই হোক, এই যে এইবার তুমি আমাকে টাচ করতে পারো। শুধু টাচ না, চাইলে আমার উপর ঝাঁপাইও করতে পারো। কেমনে? তোমার তারাই আছে, যা। ঠিক আছে ভাই, আসি। বেস্ট অফ লাক। বলতে না কেন? কিন্তু বিপদ হয়ে যেতে পারে। মুরব্বী মানুষ রে। আরে আপনারা থামেন, এরকম কাঁদতেছেন কেন? আপনারা খারাপ। ভাবি, আমরা এই এলাকারই ছেলে। আমাদের বিল্লাল চাচা রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ছে, এই কারণে এখানে নিয়ে আসছি। আশ্চর্য, একটা লোক মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে নিয়ে আপনারা এইখানে নিয়ে আসছেন কেন? তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এটা কি হাসপাতাল নাকি? ভাবি, আমরা জানি এটা হাসপাতাল না, এটা মহসিন ভাইয়ের বাসা। বিল্লাল চাচা ডাইনামে আমার সামনে পিছনে আপন বলতে কেউ নাই। এই বিল্লাল চাচা যখন কোনো সমস্যা পড়তো, আপদ বিপদ হইতো, তখন মহসিন ভাই তার বাসায় এসে দাঁড়াইতো। এখন এই বিল্লাল চাচারে যে হসপিটালে নিয়ে যাবো, চিকিৎসা বাবদ যে টাকা পয়সা লাগবো, এটা মহসিন ভাই স্যার আর কেউ দিব না। এই কারণে মহসিন ভাইয়ের বাসায় নিয়ে আসছি। ও ভাবি, মহসিন ভাই কই? মহসিন ভাই কই? আপনি একটু মহসিন ভাইকে ডাক দেন। ও মহসিন ভাই, মহসিন ভাই, মহসিন ভাই, মহসিন ভাই। এই সেলিম, কি হয়েছে? কি রে, বিলাল চাচা কি হয়েছে? মহসিন ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিল্লাল চাচা অজ্ঞান হয়ে পড়ছে, তার অবস্থা বেশি ভালো না। কি?
বিলাল চাচা ওখানে কি হয়েছে? বিলাল চাচা, আরে আল্লাহ, বিলাল চাচা কি হয়েছে? আল্লাহ! এদি আসুন, কি হইছে কি? তুমি এইভাবে কান্নাকাটি করতেছো, মনে হচ্ছে সে তোমার বাপ লাগে। আরে সে আমার বাবা না লাগলেও আমার বাবার মতো, আমাকে যেখানে দেখতো সেখানে বলতো মহসিন বাবা কেমন আছো? সেলিম তোরা দাঁড়ায় আছিস কেন? বিল্লাল চাচাকে নিয়ে হাসপাতালে যা। ভাই চাচারে যে হাসপাতাল লইয়া যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। হায় হায়, আমার কাছে তো ক্যাশ টাকা নাই। কি, আচ্ছা ঠিক আছে, এই আংটিটা নিয়ে যা, আংটিটা বিক্রি করে বিল্লাল চাচার চিকিৎসা কর। এই কি করতেছো তুমি? আংটি দিচ্ছিস কেন? তুমি কি ভুলে গেছো এটা আমাদের বিয়ের আংটি? ভুলে যাবো কেন? আমি জানি এটা আমাদের বিয়ের আংটি। আমার বাবা তোমাকে বিয়েতে এটা উপহার দিছে, এটা আমাদের বিয়ের স্মৃতি। আরে রাখো স্মৃতি, আংটি গেলে আংটি পাবো, বিল্লাল চাচার জীবন চলে গেলে আমরা কি বিল্লাল চাচাকে জীবনে পাবো? বিল্লাল চাচার জীবন বাঁচাইতে আমি শুধু আংটি কেন, আমার নিজের জীবন পর্যন্ত দিতে পারি। খবরদার মহসিন, আমি তোমাকে সাফসাফ বলে দিচ্ছি, আমার বাবা তোমাকে যে আংটি দিছে তুমি এই আংটি তাদেরকে দিতে পারবে না, এভাবে দান করতে পারবে না। দরকার হলে ব্যাংক থেকে টাকা উঠে দাও, তাও এই স্বর্ণ দিতে পারবে সেদিন না। আজকে যে শুক্রবার, তুমি ভুলে গেছো ব্যাংক বন্ধ? তার মধ্যে বুথ এত দূরে, আমি যদি টাকা তুলতে যাই বুথে আমার চাচা মারাই যাবে। সেলিম তুই আর দেরি করিস না, আংটিটা নিয়ে হসপিটালে যা, আমি বুথ থেকে টাকা তুলে নিয়ে আসতেছি, তাদের যা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বিল্লাল চাচাকে আল্লাহ বাঁচা রাখো, আল্লাহ। এই, তুমি আমাদের বিয়ের আংটিটা দিয়ে দিলা? তুমি কি পাগল? আমি পাগল না শিরিন, আমি মানবতার ফেরিওয়ালা। ওর ব্যাংকের কার্ড কোথায়? ও মাই গড! হ্যালো সেলিম, বিল্লাল চাচার কি অবস্থা? মহসিন ভাই, বিল্লাল চাচার অবস্থা ভালো না, ডাক্তার বলতেছে রক্ত লাগবে। আরে বেটা, রক্ত লাগলে কোনো সমস্যা নাই, যত ব্যাগ রক্ত লাগে আমি দিব, তারপরে বিল্লাল চাচাকে বাঁচাইতে হবে। আমি জানতাম মহসিন ভাই আপনি রক্ত দিবেন, এই কারণেই তো এত রাতের বেলা আপনারে কল দিচ্ছি। আচ্ছা ভাইজান, আপনার কি রক্তের গ্রুপ এ পজিটিভ? না, আমার রক্তের গ্রুপ তো এ পজিটিভ না, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। হায় হায় রে, তাহলে তো ভাই আপনি রক্ত দিতে পারবেন না। বিল্লাল চাচার রক্তের গ্রুপ তো এ পজিটিভ রক্ত লাগবো। এটা তো একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা তুই ফোন রাখ, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে ভাই, আপনি একটু দেখেন, রক্ত ম্যানেজ হইলে আমার একটু জানায়েন। শিরিন, এই শিরিন, এই তোমার রক্তের গ্রুপ কি? হ্যাঁ, রক্তের গ্রুপ কি তোমার? তুমি এইভাবে টাকাটাকি করতেছো কেন? আরে রক্তের গ্রুপ কি সেটা বলো। এখন মাত্র ভোর রাত, এত আগে আমাকে উঠাইছো কেন? সকালবেলা জিজ্ঞেস করতে রক্তের গ্রুপ কি। আরে বাবারে, সকালবেলা জানা গেলে তো হইতোই, এখন রক্ত লাগবে এই জন্য এখন জিজ্ঞেস করতেছি। তোমার রক্তের গ্রুপ কি সেটা বলো। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ হয়েছে, এখন ঘুমাইতে দাও। কি বললা? এ পজিটিভ? শুকুর আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি উঠো, চলো হসপিটালে চলো, রক্ত দিতে হবে। হাসপাতালে যাবো মানে? এই ভোর রাত্রে আমি হাসপাতালে যাবো কেন? আরে আজকে বিল্লাল চাচারে হসপিটালে নিয়ে গেল না, ডাক্তার বলছে বিল্লাল চাচারে বাঁচাইতে হলে এ পজিটিভ রক্ত লাগবে। তোমার রক্তের গ্রুপ যেহেতু এ পজিটিভ, তুমি রক্ত দিয়ে বিল্লাল চাচাকে বাঁচাবা, চলো। ও লাগো, এসব কি বলো? না না না, আমি রক্ত দিতে পারবো না। কেন? আমি রক্ত দিলে আমার শরীর থেকে রক্ত কমে যাবে না, তারপর আমি দুর্বল হয়ে যাবো, আমি অসুস্থ হয়ে যাবো। আরে তুমি দুর্বল হবা না, একজন সুস্থ স্বাভাবিক মানুষ বছরে 3 বার রক্ত দিতে পারে, আর তার জীবদ্দশায় কমপক্ষে 120 বার রক্ত দিলে তার কোনো সমস্যা হয় না। তুমি তো সারা জীবনে একবার রক্ত দাও নেই, তোমার রক্ত দিলে কিছুই হবে না। আর তাছাড়া রক্ত দান করার 48 ঘন্টার মধ্যে দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে। তুমি যত কিছুই বুঝাও, আমাকে বললে কিচ্ছু হবে না, কারণ আমি রক্ত দিব না, আমার ভয় লাগে। শিরিন, ভয়কে জয় করো, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাইতে হবে। আরে আমাকে দিয়ে হবে না, তুমি কেন বুঝতেছো না? আমি ইনজেকশন দেখলে ভয় পাই। ইনজেকশন আমার হাতের ভিতরে ঢুকায় রক্ত নিবে, ও মা গো, আমার শুনলেই কেমন ভয় লাগতেছে। না না, আমি পারবো না, তুমি আমাকে জোরাজুরি করো না প্লিজ। শিরিন, ইনজেকশনকে ভয় পাওয়ার কি আছে? তোমার কাছে মনে হবে একটা ছোট্ট পিঁপড়া তোমাকে কামড় দিয়েছে, কিচ্ছু হবে না। এইসব মূলা ঝুলায় কোনো লাভ হবে না। আমি ইনজেকশনের আগে দিছি, আমি জানি ইনজেকশনে কি ব্যথা লাগে। আমি কোনো রক্ত দিতে পারবো না, তুমি অন্য কারো ম্যানেজ করো। আর এই ভোর রাতে আমি এ পজিটিভ রক্তের গ্রুপ ওলা কাকে ম্যানেজ করব? বুঝছি, এমনি কাজ হবে না তো, আপসে কাজ না হলে জোর করে তোমার নিব আমি। আসো আসো আসো, রক্ত তোমাকে দিতেই হবে। আল্লাহ, তোমার কাছে লাখো লাখো শুকরিয়া, তুমি বিল্লাল চাচারে সুস্থ করে দিছো। কি ব্যাপার শিরিন,
তুমি একজন মানুষের রক্ত দিছো, রক্ত দিয়ে জীবন বাঁচাইছো, খুশিতে তোমার নাচার কথা, তুমি এরকম কাঁদতেছো কেন? কামবো না তো কি করবো? ইনজেকশন হাতের মধ্যে ঢুকায় কতগুলো রক্ত নিয়ে গেল। এখন আমার শরীরটা কেমন লাগতেছে, মাথা বনবন করতেছে, আমি হাত চালাতে নাড়াইতে পারতেছি না। চাপো মামা যান। উফ, কান্নাকাটি বন্ধ করো তো। মানুষের উপকার করার জন্য নিজের বউরে এত বড় ব্যথা তুমি দিতে পারলা? হ্যাঁ পারলাম। তোমার ব্যথায় একজন মানুষের জীবন বেঁচে গেছে, এটা ভালো না? একটা কথা মাথায় রাখবা, এই ব্যথা থেকে জীবন অনেক বড়। তুমি একজন মানুষের জীবন বাঁচাইছো, এটা ভেবে বুক ভরে নিঃশ্বাস নাও। কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমার তো মনে হয় জীবনের প্রথম তুমি কোনো ভালো কাজ করলা। এই এই বাবা, দাঁড়ান তো, দাঁড়ান 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 দাঁড়ান। ছেলেটা কাঁদতেছে কেন? এই কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? কি নাম তোমার? আমার নাম সাব্বির। তো তুমি এরকম রাস্তায় বসে কাঁদতেছো কেন, কি হয়েছে? সামনে আমার মেট্রিক পরীক্ষা, আজকে ফর্ম লেভেল লাস্ট ডেট, এখনো ফর্ম লেভেল টাকা জোগাড় করতে পারি নাই। আমার মনে হয় পরীক্ষা দিতে পারবো না। আরে কান্নাকাটি বন্ধ করো। টাকার জোগাড় হয় নাই কেন? তোমার আব্বা আম্মাকে বলো নাই টাকার কথা? চলো। আমার বাবা নাই, মা আছে, মানুষের বাসায় বাসায় কাজ করে। যে বাসায় কাজ করে সে বাসায় এখনো বেতন দেয় নাই, সে কারণে আমার মা আমারে ফর্ম ফিল টাকা দিতে পারে নাই। আমার মনে হয় আমি ফর্ম ফিল করতে পারবো না। আরে আচ্ছা, তোমার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে? 14,500 টাকার মতো। 14,500 না? কি করতেছো? আমার কাছে তো 5,000 টাকার বেশি নাই। শিরিন, তোমার কাছে না টাকা আছে? ব্যাগে দেখলাম 10,000 টাকা দাও তো। এক্সকিউজ মি, আমি অনলাইনে শাড়ি অর্ডার করছি, আজকে ডেলিভারি হবে। 10,000 টাকা আমি আলাদা করে শাড়ির জন্য রাখছি, তোমার আমি এই টাকা দিব কেন? আরে শোনো নাই, সাব্বির টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারতেছে না। তোমার টাকাটা দাও, ওকে দিয়ে দিও, ফর্ম ফিল আপ করুক। আমি কেন ওকে টাকা দিব? ও কি আমার ভাই লাগে নাকি আত্মীয় স্বজন লাগে? তুমি এদেরকে চিনো? এরা রাস্তাঘাটে এসে এইসব নাটক করে, এগুলা স্ক্যাম। আমি এদের খুব ভালো মতো চিনি, তুমি চিনো না? এই খবরদার, একদম ফালতু কথা বলবা না। সাব্বিরকে দেখে কি মনে হয় যে ও নাটক করতেছে? ওর চোখের পানি দেখলে কি মনে হয় যে ও নাটক করতেছে? ছেলেটা সারা জীবন কত কষ্ট করে লেখাপড়া করছে, মেট্রিক পরীক্ষা দিবে, সুন্দর ভবিষ্যৎ গড়বে, কত স্বপ্ন দেখছে। আর এখন যদি সামান্য কিছু টাকার জন্য মেট্রিক পরীক্ষা দিতে না পারে, ওর মনটা ভেঙে যাবে না? ও পড়াশোনা ছেড়ে দিবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সামান্য কিছু টাকার জন্য একটা ছেলের শখ, আশা, ভবিষ্যৎ এগুলো আমি নষ্ট হতে দিব না। তুমি অনলাইনে ড্রেস অর্ডার করছো, সেটা আজকে না কিনলে আরেকদিন কিনতে পারবা, কিন্তু আজকে যদি ফর্ম ফিল আপ না করতে পারে, ওর জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো? প্লিজ তুমি আমাকে টাকাটা দাও, আমি সাব্বিরকে দিয়ে দিই। আমি বাসায় গিয়ে তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব। থাক, তোমার আর কোনো টাকা ফেরত দিতে হবে না। আমার টাকার পিছনে পড়ছো না? নিজের জন্য কোনো কিছু রাখবে না, সবারই সব দিয়ে দিবা। নাও দাও, সবারই বিদায় দাও। হ্যাঁ সাব্বির, এখানে 15,000 টাকা আছে, আশা করি তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে। আপনি আমার অনেক ভালো উপকার করছেন। আপনার উপকার আমি জীবনে বললাম না, আমি আপনার সবসময় কৃতজ্ঞ হয়ে থাকবো ভাই। যাও যাও যাও, তাড়াতাড়ি স্কুলে যাও, ফর্ম ফিল আপ করতে হবে, ভাই, দেরি হয়ে যাবে। আপনার নাম্বার আর ঠিকানা দেন, আমি যখন লেখাপড়া কইরা বড় অফিসার হবো তখন সব টাকা আমি আপনাকে দিয়ে দেবো। আমার টাকা আমাকে ফেরত দিতে হবে না। তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবা, রেজাল্ট করার পরে সেই রেজাল্টের খবর নিয়ে আসবা, মিষ্টি নিয়ে আসবা সাথে। আমার নাম হচ্ছে মহসিন, এই এলাকায় থাকি, ঠিক আছে? ঠিক আছে ভাই। এখন তাড়াতাড়ি যাও, ফর্ম ফিল আপ করো, যাও। দেখছো শিরিন, অল্প কিছু টাকা পেয়ে ছেলেটা কত খুশি হয়েছে। এই টাকা দিয়ে তুমি হয়তো শাড়ি কিনতা, শাড়িটা হয়তো পরতা বা পরতা না, তারপরে আলমারিতে ফেলে দিতা, কয়েকদিন পরে শাড়ির খোঁজও রাখতা না। আর এই টাকাটা পেয়ে ছেলেটার হয়তো জীবনটাই বদলে যাবে। টাকা পাওয়ার পরে ছেলেটার মুখে যে হাসি আর আনন্দ আমি দেখতে পাইলাম, কি যে শান্তি লাগতেছে, এই শান্তি কোটি টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। চলো বাসায় গিয়ে তোমার টাকা আমি দিয়ে দিচ্ছি, আসো। লাগবে না। উঠো বাবা, চলেন।
জামাই, আমার মেয়ে তোমার সাথে কি নিয়ে ঝগড়া করছে একবার খালি বলো, মাইরে আর হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আব্বা, আপনার মেয়ে আমার সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া করে নাই। কি বলো জামাই, তোমার সাথে ওর ঝগড়াঝাটি হয় নাই? তাহলে যে তুমি এত তাড়াতাড়ি ফোন করে আসতে বললা, ঝগড়া যদি না থাকে তুমি কি আমার মেয়ে অসুস্থ? না মা, আমি অসুস্থ না। আমাকে ঠিকঠাক মতো দেখো, আমি একদম সুস্থ আছি। হ্যাঁ তাই তো, আসলেই তো, তোরা তো দেখে মনে হইতেছে তুই একদম ফিট আছিস, কোনো অসুখ নাই। জামাই, কথা বলো না কেন? তাহলে তুমি আমাদেরকে এত তাড়াতাড়ি কেন আসতে বলছো? আপনাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি কারণ আব্বা আম্মা আপনাদের দুজনের জন্যই সারপ্রাইজ আছে। তাই নাকি? কি সারপ্রাইজ জামাই? আপনারা একটু সরে আসেন, দেখাচ্ছি। এই যে আব্বা, এই হলো আপনার সারপ্রাইজ মোটরসাইকেল। বাহ, খুবই ভালো লাগছে জামাই। এই বাইক তুমি চালাইলে তোমার একদম নায়কের মতো লাগবে। ধন্যবাদ আব্বা, কিন্তু এই বাইকটা আমি চালাবো না, চালাবেন আপনি। আমি চালাবো মানে? জি আব্বা, আপনি চালাবেন, কারণ এই বাইকটা আমি আপনার জন্য কিনছি। এই নেন চাবি। কি বলো জামাই, তুমি তোমার শ্বশুরকে বাইক দিতেছো? জি আম্মা জান, আপনার জন্য সারপ্রাইজ আছে। শিরিন, আমার গিফটটা নিয়ে আসো। বিয়ের সময় তো তাড়াহুড়ার মধ্যে আপনাদের কিছু দিতে পারি নাই, তাই আব্বার জন্য বাইক আর আপনার জন্য এই মোবাইলটা। এই যে মোবাইল। জামাই, তুমি কিন্তু আমার সবার সামনে ছোট করতেছো। তুমি আমার মেয়ে জামাই, কোথায় আমরা তোমারে মোটরসাইকেল দিব, মোবাইল দিব, তা না উল্টা তুমি আমাদেরকে মোটরসাইকেল দিতেছো, মোবাইল দিতেছো, কারণটা কি? আব্বা, আপনার বাসা থেকে অফিস অনেক দূরে, আর আপনি প্রত্যেকদিন বাসে করে অফিসে যান, আপনার তো অনেক কষ্ট হয়। আর শিরিনের কাছ থেকে শুনছি আপনি বাইক চালাতে পারেন, তাই আপনার একটা বাইক গিফট করলাম। এখন থেকে কষ্ট করে বাসে আর অফিসে যাইতে হবে না, এখন থেকে অফিসে যাবেন বাইকে করে। আর আম্মা, আপনার মেয়েটা আপনার কত আদরের, তার বিয়ে হয়ে গেছে, আপনার কাছ থেকে কত দূরে দূরে থাকে। আপনার শিরিনরে দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, যখনই দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, ভিডিও কল দিবেন, দেখবেন, কথা বলবেন। এই জন্য আপনার একটা দামি মোবাইল কিনে দিলাম। মহসিন ভাই, আপনি কি মানুষ না অন্য কিছু কোন তো? হ্যাঁ, আরে কয়দিন আগে আমি আমার শ্বশুরের কাছ থেকে মোবাইল, টিভি, ফ্রিজ নিলাম, আর উল্টা আপনি আপনার শ্বশুরে এগুলো দিতেছেন, ঘটনা কি কোন তো? নমন ভাই, দেখেন, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি কি ওনাকে দিতাম না? আজকে যদি আমার আম্মা বেঁচে থাকতো আমি কি আমার আম্মাকে দিতাম না? আমাদের সমস্যা কি জানেন? আমরা শ্বশুর শাশুড়িকে কখনো নিজের বাবা মা মনে করি না, শ্বশুর শাশুড়িকে সবসময় বউয়ের বাবা মা মনে করি। আমরা ভাবি আমরা জামাই, শ্বশুর শাশুড়ি সবসময় শুধু আমাদেরকে দিবে আর দিবে। কেন রে ভাই? একজন শ্বশুর শাশুড়ির সব থেকে বড় যে সম্পদ তার মেয়ে, তাকেই তো আমাকে দিয়ে দিচ্ছে, আর কি চাই? এই জন্য জামাইয়ের উচিত শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখা, এবং বাবা মাকে কিছু দিলে সমানভাবে শ্বশুর শাশুড়িকেও দেওয়া উচিত। বাবা মাকে খুশি রাখা যেমন একজন ছেলের দায়িত্ব, তেমনি শ্বশুর শাশুড়িকে খুশি রাখা তার মেয়ের জামাইয়ের দায়িত্ব। আর তাহলেই সে সত্যিকারের মানুষ। আব্বা, আম্মা, আমার কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো মূল্যবান না, আমার কাছে মূল্যবান হচ্ছে দোয়া আর ভালোবাসা। তাই আমি আপনাদের কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো কিছুই চাই না, আমি চাই সবসময় আপনাদের দোয়া আর ভালোবাসা। মহসিন ভাই, আমি আপনার কথা শুনে বুঝতে পারছি, আমি আমার শ্বশুরের কাছ থেকে যে মোবাইল, টেলিভিশন, ফ্রিজ এগুলো নিছি, আমি আসলে কাজটা ঠিক করিনি। আর আমার শ্বশুর এখন বেকার, আসলে বলতে গেলে তার হাতে কোনো কাজ নাই, মানে শুধুমাত্র আমার জোরাজুরিতেই অনেক কষ্ট করে এগুলো উনি ম্যানেজ করে দিছেন। আমি আপনার কথা দিতেছি, আজকের দিনের মধ্যেই যা যা আনছি আমি সব কিছু আমার শ্বশুরে ফেরত দেব। তাই আপনি যদি কিছু মনে না করেন ভাই, আমি একটা কথা বলতে পারি? আরে এই যে আপনার যে উপহার দেওয়া মোটরসাইকেলটা সহ আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সাথে আমি একটা ছবি তুলতে পারি? ছবি তুলবেন কেন? এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করব, আর ক্যাপশনে লিখব যে সকল জামাইরাই শুধু শ্বশুরদের কাছ থেকে নেয় না, কিছু কিছু জামাই আছে যারা শ্বশুরদেরকে দেয়ও।
আমার এই পোস্ট দেখে যেসব জামাইরা শ্বশুরদের কাছ থেকে শুধু নেয়, তারা একটু হলেও বুঝবে যে তারা এই কাজটা ঠিক করছে না। ঠিক আছে তোলেন। জি। আব্বা আসেন, আম্মা আসেন, আর আপনিও আসেন, সেলফি তোলেন। কি গরু মাংস, মুরগি, মাছ, সবজি, পেঁয়াজ, কি রে এত কিছু কেন রান্না করতেছিস? কেন রান্না করব? তোমাদের জন্য রান্না করতেছি, তোমার জন্য আর বাবার জন্য। কি বলিস এসব? এত খাবার আমরা খেতে পারবো? তুই জানিস না তোর বাবা আর আমার দুজনেরই ডায়াবেটিস? এত কিছু খাওয়া তো নিষেধ। সে কথা আমিও তোমাদের জামাইকে বলছি, কিন্তু সে তো নাছোড়বান্দা। সে বলছে একদিন খেলে কিচ্ছু হবে না, তোমাদের জন্য মিষ্টি, পান, রসগোল্লা অনেক কিছু আনতেছে, এগুলো তোমাদের খাওয়াবে। জামাইটা খুবই ভালো, খোলা মনের মানুষ। এরকম মানুষ এই যুগে পাওয়া কঠিন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এরকম মানুষ আমার মনে হয় না এই দুনিয়ায় আরেকটা আছে। যেইভাবে সে মানুষের উপকার করা শুরু করছে, আমার তো মনে হয় বাড়ি ঘর সবকিছু মানুষের দিয়ে আমাদের বলবে চলো আমরা গাছতলায় গিয়ে থাকি। হ্যাঁ, তুই চুপ কর তো, কি বলিস এসব? আমি তোকে হেল্প করি, দাঁড়া। না 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 না, প্রশ্নই উঠে না, তুমি এগুলো কোনো কিছু ধরবা না। সে যদি এসে দেখে তুমি রান্না বান্না করতেছো, আমাকে হেল্প করতেছো, তাইলে আমাকে জানে মাইরা ফেলবে। সে স্ট্রিক্টলি বলে দিয়ে গেছে বাবা মা যে কদিন আমাদের বাড়িতে আছে সে কয়দিন তারা খাবে আর ঘুমাবে। জামাইটা যে কি বলে না, সারাদিন খেলে আর ঘুমালে তো অসুস্থ হয়ে যাব। মন খোলা জামাই দেখে বিয়ে দিছো না, এখন অসুস্থ হলে আমার কি? দেখো মা, আমাকে আমার কাজ করতে দাও। তুমি রান্নাঘরে আসছো এটা দেখলে আরেক বিপদ হবে, তুমি যাও তো এখান থেকে, যাও। ঠিক আছে, আমার হেল্প লাগলে বলিস। কি করা যাবে এখন? আরে আরে মহসিন ভাই, কেমন আছেন আপনি? আছি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভাই, যে এলাকায় আপনার মতো পরোপকারী দিল খোলা মানুষ আছে, সে এলাকায় আমরা ভালো না থাকতে পারি? আমরা ভালো আছি, শুধু ভালো না, অনেক ভালো আছি। ভাইজান, আপনার সাথে দেখা হয়ে ভালো হইল। আমরা তো আপনারই খুঁজতেছিলাম। তা তোমরা আমার কেন খুঁজতেছিলা? ভাই, আমাকে ক্লাবের মধ্যে একটা ক্যারাম বোর্ড কিনবো আর 2-3 বান্ডিল টাস কিনবো। আর আমাকে ক্লাবের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, একটা ফ্যান কিনবো। ভাই, গরমের মধ্যে তো আর টাস আর ক্যারাম বোর্ড খেলা যায় না, তাই কইতাছি আপনি আমাকে কিছু টাকা ডোনেশন করেন। তো তোমরা ক্যারাম বোর্ড খেলবা, তাস খেলবা, ফ্যানের বাতাস খাবা, আমি কেন ডোনেশন দিব? ভাই, আপনি তো আমাকে মহল্লার মধ্যে সবার বিপদ আপদে আগায় আসেন, সবারই সাহায্য সহযোগিতা করেন, তাইলে আমাকে একটু ডোনেশন দিলে সমস্যা কি? এই তো, এটা ঠিক বলছো। কেউ বিপদে পড়লে আমি তার সাহায্য করার চেষ্টা করি, কিন্তু ফালতু কাজে এই মহসিন একটা টাকা খরচ করে না। তোমরা সারাদিন ক্যারাম বোর্ড খেলো, স্কুল কলেজ ফাঁকি দিয়া পোলা পাই নাই সেখানে ক্যারাম বোর্ড খেলে, আর তাস খেলার নামে যে জোয়ার আসর বসাও, এই খবর আমার কাছে নাই মনে করছো? সব জানি আমি। শোনো, এখনো সময় আছে, এইসব বাদ দাও। এই মহল্লার মধ্যে ক্লাব না, পারলে একটা লাইব্রেরি দাও, সেখানে বই থাকবে, মানুষজন এসে বই পড়বে, জ্ঞান অর্জন করবে। আর যদি লাইব্রেরিটা করতে পারো, তোমরা এসে আমার কাছে ডোনেশন চাইতে হবে না, আমি নিজে গিয়ে তোমাদের ডোনেশন দিব। ভাই, আপনি তো একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। ঠিক আছে ভাই, ক্লাব বাদ, আমরা মহল্লার মধ্যে একটা লাইব্রেরি দিব। ঠিক আছে, ভেরি গুড। ভাই, এবার আসেন, আমাদেরকে চা খাওয়াইবে। চলো। কেন আমি তোমাদের চা খাওয়াবো কেন? তোমাদের হাত আছে, পা আছে, সুস্থ সবল মানুষ। তোমরা তোমরা চা ভিক্ষা করো কেন? কাজ করতে পারো না? কাজ করবা, টাকা কামাই করবা, সেই টাকা দিয়ে চা খাবা। ভাই, এটা আপনি কি কইলেন? আপনি মানুষের এত উপকার করেন, অথচ আমাকে এক কাপ চা খাওয়াইতে পারবেন না? আমি মানুষের বিপদে তারে সাহায্য করি, ফাও কাজে একটা টাকা খরচ করি না। যাও, এসব ফালতু আলাপ নিয়ে আমার সামনে আর আসবে না। মহসিন ভাই হলো আসলে সলিড। বিপদে পড়লে মানুষের উপকার করে, কিন্তু ফালতু কাজে একটা টাকাও খরচ করে। আমরা তো ভাবতেছিলাম এমনিতে 2 হাতে টাকা উঠায়, কিন্তু কাজে ছাড়া বেকাজে কোনো টাকা খরচ করে।
ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে, কিছুই রবে না। ভাই গো, একটু ভিক্ষা দিয়ে যান। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, ভাই গো 2 টাকা দিয়ে যান। আল্লাহ গো আল্লাহ, আপনার জন্য অনেক দোয়া করি গো ভাই রে। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, দুনিয়া ফানা হবে, কিছুই রবে না। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে। বাবা গো, কত টাকা ভিক্ষা দিয়ে দাও। এই, আপনাকে দেখতে তো সুস্থ সবল মানুষ মনে হয়, কাজ করে খেতে পারেন না, ভিক্ষা করেন কেন আপনি? না রে বাবা, আমি সুস্থ না, আমার পায়ের মধ্যে পছন্দ ধরছে, হাঁটতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, এই কারণে ভিক্ষা করে খাই বাবা। কি পায়ে পচন ধরছে? পায়ে যদি সত্যি সত্যি পচন ধরে তাইলে ভিক্ষা তো দিবই, দরকার হইলে আপনার চিকিৎসার দায়িত্ব আমি নিব। আর যদি পায়ে পচন না ধরে তাহলে এমন মার দিব, 2 পা ভাঙ্গে একদম হুইল চেয়ারে বসাই দিব মিথ্যা কথা বলার জন্য। দেখি দেখি কোথায় পচন ধরছে। বাবা বাবা, দাঁড়া দাঁড়ো, দেখাইতেছি, তুমি তো বিশ্বাস করো না। এই যে দেখো বাবা, এই যে। আহারে কি অবস্থা, পায়ে তো সত্যি পচন ধরছে। আপনি এইভাবে যে রয়েছেন, চিকিৎসা করেন না কেন? আপনি কোনো চিন্তা করেন না, আপনার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম, আমি আপনার চিকিৎসা করাবো। আপনার কিছু টাকা দিয়ে যাই। থাক বাবা, ভিক্ষা দিতে হইব না। বাবা গো, অনেক দিন ধরে না ভালো মন্দ কিছু খাই না, তুমি কি আমার একটু গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারবা হোটেল থেকে? আরে বাইরের হোটেল রেস্টুরেন্টের খাবারের মধ্যে দুনিয়ার ভেজাল, ওগুলা খাইলে দেখা গেল যে পেট ভরে খাইতে গিয়ে পেট খারাপ হইলো, পরে 2-3 দিন বিছানা থেকে উঠতে পারলেন না, কাজকর্ম বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। হায় হায়, এটা কি কইতেছো বাবা? হোটেলের খাওয়ানি এত ভেজাল, তাইলে কি আমার এই গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হইব না? আরে কেন হবে না, অবশ্যই হবে। শোনেন, আমাদের বাসায় মেহমান আসছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ আজকে অনেক ভালো মন্দ রান্না করছে, ভাত, পোলাও, বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, সব ধরনের খাবার রান্না করছে। আজকে দুপুরে আপনি আমার সাথে আমাদের বাসায় খাবেন। কি কও বাবা? আমি তোমার লাগে তোমার বাড়িতে গিয়া দুপুরবেলা খাওন খামো? অবশ্যই আমার সাথে আমাদের বাসায় গিয়ে খাবেন, কারণ আজকে আপনি আমার মেহমান। চলেন আমার বাসায় চলেন। আল্লাহ তোমার বাঁচাই রাখুক বাবা, আমার মতো একটা ভিক্ষুক রে তুমি তোমার বাড়ির মেহমান কইতেছো, অথচ মানুষের কাছে ভিক্ষা চাইতে গেলে ভিক্ষা তো দেয় না, লাত্তি উষ্টা দেয়, গালাগালি করে। বাবা গো, আল্লাহ তোমার অনেক হায়াত দারাজ করুক, তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক মন খোলা মানুষ। বাবা গো, তুমি যদি কিছু মনে না করো, ওই আমার লগে আরো কতগুলি ভিক্ষুক আছে, তারাও না অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খায় না, ওদেরও ভালো মন্দ খাওয়ার অনেক স্বাদ। ওদের কি আমি একটু ফোন করে আইতে কমু? আরে সমস্যা নাই, আমার বউ কম রান্না করে নাই, বেশি করে রান্না করছে। আপনি ফোন দিয়ে সবাই আসতে বলেন, সবাই খায় যাক, অসুবিধা কি? আল্লাহ আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাবা, তোমার মতো এরকম মন খোলা মানুষ চারিদিকে বড়াই দিক। তারা আমি ফোন করতেছি। হ্যালো, ও জামাল, আরে একটা মন খোলা বাপজানের সাথে দেখা হয়েছে, খুবই ভালো মনের মানুষ। আমগর আজকে দুপুরবেলা হ্যাঁ নিজের বাড়িতে নিয়ে খাওয়াইবো। তোরা সব কটা মিলে আয়া পড়। কি কইলি? আলেয়ার মা? না না, আলেয়ার মারে আনন্দের দরকার নেই, আলেয়ার বাপরে নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে সবাই নিয়ে আয়। ওই যে 4 নম্বর সেক্টর আছে না, ওই মাথায় আয়, আমি ওখানে তার জন্য দাঁড়াইতেছি। চলেন চলেন চলেন। শোনেন, খাওয়া দাওয়া শেষ করে আমি আপনার ডাক্তার দেখাবো। এই যে পায়ের মধ্যে যেটা নিয়ে ঘুরতেছেন, এটা তো ভালো না, যে কোনো সময় পা ক্ষতি হইতে পারে। মারে এখন দিস না, জামাই আসুক একসাথে খাই। আরে একসাথেই তো খাবো, জাস্ট বেড়ে রাখতেছো। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল, শায়দ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা?
হয়েছে কি ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খায় বেড়াতো আর বাতাস লাগে বেড়াতো। আর তুই যেন কি করছিলি, শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি, ও আমার তুই তো করি করে। আমি হচ্ছে 2 বছরের বড়, 2 বছরের বড় তুই তো করি করলে ভদ্র ছেলে হয়? তোমরা না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে দিয়ে ধরলে ওর একটু মনে হয়। সেটা আবার কিরম হিসাব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম সেটা হিসাব করতেছে, কিন্তু ওটা তো না। আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে কিছু তো বুঝতে পারলাম না। ফেল টেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই এ বেটা, ফেলটেলের কথা করতে যাবো কেন? ও তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম। হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না। তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতেছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাক জানানো উচিত। যাই চেয়ারম্যান চাচাক ব্যাপারটা জানায় আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো। কাজ আছে বাজার? হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে তো ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতে চাস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নাই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। তো বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। আরে বাবা, এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, সাথে বাইরে জাস্ট 2 মিনিট লাগবে। বর্ষা, এ বর্ষা, জি আব্বা। এদিকে আয়। শিউলি করে বাসা দেখলাম না যে? আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শিউলি, দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। 7 গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটার থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মেনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা, চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেডা এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও, আপনি আম্মারে ডাকতে কোন? ও, কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। না, ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে হো। সুজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যায় খবর রাখো। ও, তো মাইয়া 2টার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলিয়া তখন কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো শাহেদ গো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন, ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না। এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওরে বেটা ছাগল লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে, আমি চাই না। রাম ছাগল জানি করেন।
আব্বা আপনি কি শাহেদ বেড়ে ছাগল কইলেন? না ছাগল কমু না গাধা কমু, গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। ওই গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলা মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না। আমি চেয়ারম্যান না, বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, শাহেদ যদি নিজের বাপের জমি জিরাত দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার ঘা চলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ কোনদিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল একটা। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো মাইয়াগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি হ্যাঁ আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সহিত গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না ব্যস্ত কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আসো, আর ওইদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছে আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষম সারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। মফিজ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। মফিজ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। না দাও, হাত দাও, চলো। আরে মফিজ ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা, তোমার কাকের বাড়িকে আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো।
খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল ও কথা বলতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা মেয়ে দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি হচ্ছি ববুদুল্লাহ ভাই। অফিস নাকি আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস? বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুরা গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে করলেন না আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন আপনি দোকানে করলেন না আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তা তুই শুনলি কি করে? না চাচা হয়েছে কি, ওই পাশেই গাছতলায় ছিলাম তো। ওর তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস, তা তারা তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি, কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস, ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুলে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফিজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি, হজম 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 এসব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে দু এক বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলিছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আমার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই সাহেব ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত। This is my room and this is a aesthetic painting. Oh, look this. It's fine. And look window. Oh.
Oh. Oh, इनमें तो कहती है This is calendar. 3 doctors dental service. और ये है Sparrow. No. ये है घड़ी. watch.
कहती है